বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাহজালাল আহমেদ পিয়াল, প্রভাষক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মাইলস্টোন কলেজ, উত্তরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার প্রথম লেকচারটিতে আমি মুদ্রা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমার দ্বিতীয় লেকচার। এখানে আমি ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে আলোচনা করব। চলো আজকের আলোচ্য বিষয়গুলো দেখা যাক। আজকের আলোচনার বিষয়গুলো: ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকিং এর সংজ্ঞা, ব্যাংকারের সংজ্ঞা, ব্যাংকের কার্যাবলী, মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক, ব্যাংক ব্যবসায়ের ইতিহাস এবং বাংলাদেশের ব্যাংক ব্যবসায়। এ সকল বিষয়ে আমি পূর্বের মতোই বিভিন্ন ছবি, ইমেজের মাধ্যমে উপস্থাপন করেছি। আশা করি তোমরা সবাই বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবে এবং বোঝার চেষ্টা করবে আমি কি বলার চেষ্টা করেছি। ওকে বন্ধুরা, চলো তাহলে আমরা মূল ক্লাসে যাই। এবার আমরা দেখব ব্যাংক। আসলে মুদ্রা আবিষ্কারের পরে এত মুদ্রা, মানুষের হাতে এত টাকা পয়সা, এগুলো কোথায় রাখবে? এগুলোর জন্য প্রয়োজন পড়ছিল একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান থেকেই ব্যাংকের ধারণার সৃষ্টি এবং তারপরে ব্যাংকের উদ্ভাবন হয়। তো এখানে দেখো ব্যাংক একটি লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান যে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। তাহলে আমরা ব্যাংক রিলেটেড একটি ভিডিও ক্লিপস দেখব। জনসাধারণকে ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি সোনালী ব্যাংক লিমিটেড সরকারের বিভিন্ন আর্থিক সেবা কার্যক্রম বিনামূল্যে প্রদান করছে। জনগণের সেবায় সোনালী ব্যাংক শহর বন্দর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম পার্বত্য এলাকাতেও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা কার্যক্রম সম্পূর্ণ ফ্রি পরিচালনা করছে। ইউটিলিটি বিল, পিডিবি, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি ও ডেস্কোর বিদ্যুৎ বিল গ্রহণ, তিতাস গ্যাস কোম্পানির বিল গ্রহণ, বিটিসিএল এর টেলিফোন বিলের অর্থ গ্রহণ, ওয়াসা বিলের অর্থ গ্রহণ, বেতন, পেনশন ও ভাতা প্রদান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, বয়স্ক ভাতা প্রদান, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান, অ্যাসিড দগ্ধ মহিলাদের ভাতা প্রদান, দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আওতায় কল্যাণ ভাতাভোগীদের মধ্যে কল্যাণ ভাতা প্রদান, ভূমি উন্নয়ন কর সংগ্রহ, আবগারি শুল্ক সংগ্রহ, ভ্যাট সংগ্রহ, উৎসে কর কর্তন, ভ্রমণ কর সংগ্রহ, হজের টাকা গ্রহণ, জাকাত ফান্ডের অর্থ গ্রহণ, সিটি কর্পোরেশনের ট্যাক্স গ্রহণ, জাতীয় রাজস্ব বোর্ডকে আয়করদাতাদের তথ্য সরবরাহ, লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের কার্যক্রম। এছাড়াও সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় আর্মি পেনশন প্রদান ও ট্রেজারি কার্যক্রম পরিচালনা সহ নামমাত্র মূল্যে বিভিন্ন ধরনের সরকারি আর্থিক সেবা প্রদান করা হচ্ছে। সোনালী ব্যাংক দেশের মানুষের কল্যাণে সদা অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ সোনালী ব্যাংক লিমিটেড আপামর জনমানুষের সেবায় বদ্ধপরিকর। অবিচল আস্থার প্রত্যয় নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি। সোনালী ব্যাংক লিমিটেড, উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী। তো আমরা ব্যাংক সম্পর্কে একটি ভিডিও ক্লিপস দেখলাম। আসলে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। এছাড়াও ব্যাংকের আরও নানাবিধ অনেক কাজ থাকে, যেগুলো আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। তোমাদের পরবর্তী অধ্যায়ে বিভিন্ন ব্যাংক নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। চলো আমরা পরের ধাপে যাই। ব্যাংকিং
দেখো বাম পাশে আছে ব্যাংকিং, ব্যাংকের সকল বৈধ কার্যাবলী। এই যে দেখো একটু নিচে একটা ইমেজ দেখতে পাচ্ছ, একটা ছবি। এখানে কিছু লোক বসে আছে, এরা ব্যাংকের কার্যাবলী সম্পাদন করে। হ্যাঁ, এদেরকে আমরা বলি ব্যাংকার। আর এই পাশে কিছু গ্রাহক ব্যাংকের সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এদেরকে আমরা বলবো ব্যাংকের গ্রাহক। এই ব্যাংকাররা যত ধরনের কার্যাবলী করে গ্রাহকদের জন্য সবই ব্যাংকিং। তাহলে ব্যাংকিং হচ্ছে ব্যাংকারের সকল বৈধ কার্যাবলী। একটা ব্যাংক যে সকল কাজের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখে, টাকা স্থানান্তর করে, গ্রাহকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, সেটাই হচ্ছে ব্যাংকিং। এবার ডান পাশে আছো, দেখো ব্যাংকার, যিনি ব্যাংকিং সেবা প্রদান করে। মানে ব্যাংকার হচ্ছে একজন ব্যক্তি যিনি ব্যাংকে চাকরি করে এবং গ্রাহকদেরকে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। চলো আমরা পরের ধাপে যাই। এবার দেখো ব্যাংকের আরও কিছু কার্যাবলী আমি এখানে আলোচনা করেছি। ব্যাংকের কার্যাবলী বা একটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। ব্যাংক বলতে মূলত আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝে থাকি। তাহলে প্রথম কার্যাবলীটা দেখো, জনসাধারণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করা। বিভিন্ন হিসাব বলতে কি, আমরা যে কোনো ব্যাংকে যদি আমাদের টাকা পয়সা নিয়ে যাই, ব্যাংক কিন্তু জমা রাখবে না। ব্যাংকে টাকা পয়সা জমা রাখতে হলে বা আমানত জমা রাখতে হলে আমাদেরকে ওই ব্যাংকে একটি হিসাব খুলতে হবে। হ্যাঁ, না হলে আমরা ওই টাকাটা কীভাবে রাখবো, কোথায় রাখবো? আবার প্রয়োজনে আমরা সেই টাকাটা উত্তোলন করতে পারবো উক্ত হিসাবের মাধ্যমেই। এরপরে দেখো ঋণ প্রদান করা। ব্যাংক আমাদের কাছ থেকে যে অর্থটা সংগ্রহ করে, এটা ব্যাংক তার লকারে রেখে দেয় না, এটা আবার সে অন্য এক শ্রেণীর মানুষকে ঋণ প্রদান করে। এরপরে দেখো অর্থ স্থানান্তর। হ্যাঁ, ধরো তুমি ঢাকাতে একটা ইউনিভার্সিটিতে পড়ো, গ্রামে তোমার বাবা কৃষিকাজ করে, এখন তোমার টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমার বাবা গ্রাম থেকে ব্যাংকের মাধ্যমে তোমার কাছে টাকা পাঠাতে পারে, এটা হলো অর্থ স্থানান্তর। এরপর দেখো গ্রাহকদেরকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং প্রদান করে। এক্ষেত্রে যদি বিদেশ থেকে কোনো বিদেশি আমাদের দেশে আসে, তারা বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে, তারা আমাদের যে কোনো বাণিজ্যিক ব্যাংকে সে বৈদেশিক মুদ্রা জমা দিয়ে আবার সে আমাদের দেশীয় টাকা তুলতে পারে। আবার আমাদের দেশ থেকে যদি কেউ বিদেশে যায় উচ্চশিক্ষা বা বেড়াতে, সেও চাইলে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে সেই দেশে যেতে পারে। গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের হিসাব খোলার সুবিধা প্রদান করে। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে গ্রাহকরা ব্যাংকে টাকা জমা রাখতে হলে বিভিন্ন হিসাব খোলার প্রয়োজন আছে। হ্যাঁ, সেই সুবিধাটাই ব্যাংক দিয়ে থাকে। এরপরে দেখো লকার পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের মূল্যবান স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করা। তোমরা হয়তো জানো না যে ব্যাংকে আমরা চাইলে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সার্টিফিকেট রাখতে পারি, আমাদের জমির দলিল রাখতে পারি, আমরা আমাদের স্বর্ণালংকার রাখতে পারি, আরও মূল্যবান অনেক কিছু ব্যাংকে রাখা যায়। এটাকে বলে লকার সিস্টেম। এই লকার সিস্টেমে ব্যাংক তার আমাদের যে এই মূল্যবান জিনিসপত্রগুলো আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করে রেখে দেয়। প্রয়োজনে আমরা সেই লকার থেকে আবার সেইগুলো এনে ব্যবহার করে আবার লকারে রেখে দিতে পারবো। এই জন্য ব্যাংক একটা চার্জ আমাদের থেকে নিয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যে এলসি সুবিধা প্রদান করে। আমরা যদি আমাদের দেশ থেকে বিদেশে থেকে কোনো পণ্য আমদানি করি বা বিদেশে থেকে কোনো পণ্য বিদেশে রপ্তানি করি, সেই ক্ষেত্রে আমাদের এলসি খোলার প্রয়োজন আছে। এলসির মাধ্যমে আমরা সাধারণত আমদানিকারকের হয়ে রপ্তানিকারককে মূল্য প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকি। চলো তাহলে আমরা পরের ধাপে যাই। ব্যাংক ব্যবসার ইতিহাস। মুদ্রার ইতিহাস যেমন পুরানো, ব্যাংক ব্যবসার ইতিহাসও তেমন পুরানো। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবসার প্রয়োজনীয়তা দেখা দেয়, আমরা সেটা জানি। ব্যাংক ব্যবসার ইতিহাস আসলে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা বিভিন্ন দলিলপত্রাদি বা বিভিন্ন রিসার্চ করলে দেখা যায় বেশিরভাগ অর্থনীতিবিদদের মতে ব্যাংক ব্যবসার প্রচলন হয়েছে ইটালির লম্বার্ডি একটা শহর, যেখানে ইহুদি ব্যবসায়ীগণ একটা বেঞ্চে বসে টাকা পয়সা লেনদেন করতো বা ব্যবসায়িক হিসাব নিকাশ করতো। এই বেঞ্চটার নাম ছিল ইটালীয় ভাষায় ব্যাংকো।
এই ব্যাংকো থেকেই ব্যাংক শব্দের উৎপত্তি, এটাই দেখা যায়। তোমরা বাম পাশে দেখো এই যে ইটালির লম্বার্ডি শহর, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ইটালির লম্বার্ডি শহর। ডান পাশে দেখো ইটালির ভাষায় যে ব্যাংকো বা বেঞ্চ ছিল, সেই বেঞ্চে কিছু ব্যবসায়ী বসে আছে। এই বেঞ্চে বসেই তারা ব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি করত। যখন কোনো গ্রাহক এসে বা কোনো পাওনাদার টাকা পয়সা পরিশোধ করতে না পারতো, তখন এই বেঞ্চটা ভেঙে ফেলা হতো। হ্যাঁ, সেটা থেকেই দেউলিয়া শব্দ বা ব্যাংকরাপসি শব্দটাও প্রচলিত হয়। ওকে, আমরা পরের ধাপে যাই। বাংলাদেশের ব্যাংক ব্যবসায়। বাংলাদেশের ব্যাংক ব্যবসায় মূলত স্বাধীনতার পর থেকেই বেশি প্রসার লাভ করে। স্বাধীনতার পরে আমাদের দেশে প্রথম যে ব্যাংকটি প্রচলিত হয় সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। 1971 সালে 16ই ডিসেম্বর, যেই দিন আমাদের দেশ স্বাধীন হয়, সেই মুহূর্তেই পাকিস্তানের যে কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশে ছিল, ইস্ট পাকিস্তান স্টেট ব্যাংক, আমাদের দেশীয় যে ব্রাঞ্চ ছিল ঢাকাতে, সেটাকেই পরবর্তীতে রূপান্তর করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করা হয় রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মাধ্যমে। এটা দেখো বাংলাদেশ ব্যাংকের একটি চিত্র। হ্যাঁ, এই যে শাপলা দেখতে পারতেছো, তার মানে বুঝছো এটা কোথায়? ঢাকার মতিঝিলে। এরপরে দেখো নিচে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই যে লগো, তোমরা দেখবা কিছু কিছু টাকার মধ্যে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা ছাড়া ব্যতীত সকল টাকার মধ্যে এই চিহ্নটা তোমরা দেখতে পারবা, মানে ওই টাকাগুলো বাংলাদেশ ব্যাংক প্রচলন করেছে। এরপর আসো ডান পাশে সোনালী ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দেখো সোনালী ব্যাংক ইউকে লিমিটেড, মানে এটা বাংলাদেশের বাইরে সোনালী ব্যাংকের একটি শাখা, এটা হচ্ছে ইংল্যান্ডে। সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই ব্যাংকের শাখা আছে। এরপর নিচে দেখো প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক। 1982 সালে বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়, তখন এই ব্যাংকের প্রচলন হয়। বাংলাদেশের ব্যাংক ব্যবসায়। বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, একটু আগে আমরা যেটার ছবি দেখালাম বা আলোচনা করলাম, সেটা এখানে একটু বর্ণনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক 16ই ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 26শে মার্চ তোমাদের বইয়ে দেওয়া, কিন্তু এটা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছে 31শে অক্টোবর, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু 26শে মার্চ দেওয়া, তোমরা 26শে মার্চই এটা পড়বা। এর মাধ্যমে গঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা আছে, সারা দেশব্যাপী 10টি শাখা আছে। এটার মাধ্যমেই তারা সারা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে পরিচালিত নিয়ন্ত্রণ করে থাকে। নিচে দেখো বাংলাদেশ ব্যাংকের একটা কাজের কথা বলা আছে। এখানে বাংলাদেশ ব্যাংক কী করে দেখো, নোট ইস্যু করে, মানে মুদ্রা আমরা যেগুলো দেখলাম টাকা পয়সা, এগুলো ইস্যু করে মানে ছাপায়। বাংলাদেশ ব্যাংকে একমাত্র নোট ইস্যু করতে পারে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, এই যে টাকা পয়সার যে বাজার, অর্থনীতির যে বাজার, এই বাজারটা পুরোটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। সকল ব্যাংকের নিয়ন্ত্রক। অন্য কেউ যদি বাংলাদেশে কোনো ব্যাংকিং ব্যবসা করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি ফলো করেই তাকে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপর আসা যাক বাণিজ্যিক ব্যাংক। আমাদের দেশে 1982 সালে বেসরকারি খাতে ব্যাংকের অনুমতি দেওয়ার পরেই মূলত দেশের ব্যাংকিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। বর্তমানে আমাদের দেশে 61টি বাণিজ্যিক ব্যাংক কার্যত আছে। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত আছে 6টি ব্যাংক, যেগুলো হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এরপরে ব্যক্তি মালিকানায় আছে 41টি ব্যাংক। এর মধ্যে সাধারণ ব্যাংকিং হচ্ছে 31টি ব্যাংক আর ইসলামী ব্যাংকিং হচ্ছে 10টি ব্যাংক। তারপর আছে কিছু বিদেশি ব্যাংক আমাদের দেশে ব্যবসা করে, এরকম আছে 9টা ব্যাংক, এবং কিছু আছে বিশেষায়িত ব্যাংক, যেমন কৃষকের জন্য কৃষি ব্যাংক, বেকারদের জন্য কর্মসংস্থান ব্যাংক, এরকম বিশেষায়িত 5টি ব্যাংক আমাদের দেশে আছে। তো এবার আমরা দেখব মুদ্রার সাথে ব্যাংকের সম্পর্ক। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা মূলত ভাগ করলে 2টা বিষয় চলে আসে, মুদ্রা আর হলো ব্যাংক। তাহলে মুদ্রা আমরা দেখলাম যে মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার,
কোনো কিছুর মূল্যের পরিমাপক, হ্যাঁ, মুদ্রা দিয়ে আমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করি, মূল্য নির্ধারণ করি। এরপরে দেখলাম মুদ্রার বিবর্তনগুলো কিভাবে আসলো, ধাতব মুদ্রা, এরপরে কাগজের মুদ্রা, ডিজিটাল মুদ্রা। যেভাবে আসুক না কেন, মুদ্রার সংরক্ষণ, মুদ্রার রক্ষণাবেক্ষণ, মুদ্রার নিরাপত্তা, মুদ্রা স্থানান্তর, এই জিনিসগুলোর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই পরবর্তীতে ব্যাংক ব্যবসায় প্রচলিত হয়। ব্যাংক মূলত একটি মধ্যস্থতাকারী বলা যায়, যারা এক স্থান থেকে আরেক স্থানে মুদ্রাগুলোকে স্থানান্তর করে দেয়। আমার টাকা ব্যাংকে রাখলাম, সেই টাকাটা আরেকজনকে তারা দিল, তাহলে তারা মধ্যস্থতাকারী। তাহলে ব্যাংক এবং মুদ্রার মধ্যে একটি গভীর সম্পর্ক বা একটি নিবিড় সম্পর্ক পরিলক্ষিত হয়। কারণ মুদ্রাকে কেন্দ্র করেই ব্যাংকের সকল ব্যবসা। ব্যাংকের প্রধান দ্রব্যই হচ্ছে মুদ্রা। মুদ্রা নিয়েই ব্যাংক তার ব্যবসা করে থাকে। দেখো, মুদ্রার প্রচলনের ফলে মুদ্রার মান নির্ধারণ, মুদ্রা স্থানান্তর, মুদ্রা সংরক্ষণ ইত্যাদি কারণে ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। মূলত মুদ্রাকে কেন্দ্র করেই ব্যাংক ব্যবসার প্রচলন ঘটে, তাই মুদ্রাকে ব্যাংক ব্যবসার জননী বলা হয়। মুদ্রাই হচ্ছে ব্যাংক ব্যবসার প্রধান উপাদান। তাহলে আমরা ক্লিয়ার যে মুদ্রা ছাড়া ব্যাংক অচল। যদি মুদ্রা না থাকে তাহলে ব্যাংকের কোনো প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই। আমাদের মুদ্রার বা টাকার প্রয়োজন পড়লেই আমরা ব্যাংকে যাই। এবার নিচে একটি চিত্র আছে, এটা দেখো, এটা তোমাদের বই থেকেই নেওয়া। তো এখানে কিছু উপরে 3 জন মানুষ, মাঝখানে ব্যাংক, নিচে আবার 3 জন মানুষ। এরা ব্যাংকের কাছে টাকা জমা রাখছে। এই 3 জন ব্যাংকে বিভিন্নভাবে টাকা জমা রাখছে, আর নিচের 3 জন মানুষ ব্যাংক থেকে আবার টাকা নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, দেখো, ব্যাংক মধ্যস্থতাকারী, যে উপরের মানুষগুলোর কাছ থেকে ব্যাংক আমানত নিচ্ছে, আবার নিচের মানুষদেরকে তারা ঋণ দিচ্ছে। তাহলে মুদ্রা এবং ব্যাংকের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। তাহলে তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার যে মুদ্রা কি এবং ব্যাংক কি, মুদ্রার বিভিন্ন কাজ, মুদ্রার ব্যবহার এবং ব্যাংকের বিভিন্ন কাজ, ব্যাংকের ব্যবহার, বাংলাদেশে ব্যাংক প্রচলন, মোটামুটি একটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লিসনটি দেখার জন্য। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।